থেকে 954তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ ইংরেজি 26/9/2025 শুক্রবার। আমাদের ক্লাসে আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী। আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরিক মায়াজম, পর্ব 57, ক্রনিক ডিজিজ বই থেকে আলোচনা করছেন আমাদের স্যার। আর আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রইল। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে আমার তরফ থেকে এবং হৈমিন দর্পণের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। প্রত্যেককে যথাযথ মর্যাদা এবং সম্মান জানাই। আজকে যে ক্লাসটা আমাদের হচ্ছে, এর আগের দুটো এপিসোড অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই তুলনায় এই জায়গাটা যেন একটু নিষ্প্রভ। আগে দুটো গুরুত্বপূর্ণ বলতে কিরকম, একটা জায়গায় সে হ্যানিম্যান বলেছেন না, বড় লোকেদের বুকে যাওয়া ব্যাটা, বা যারা সব ধনী লোক যারা আর কি, যারা কৃত্রিম জীবনযাপন করে তাদের ক্ষেত্রে চিকিৎসা করা সম্পর্কে তিনি বলছেন পারলে ছেড়ে দিতে হবে তাদের, কারণ তারা কথা শুনবে না। এইটা একটা ঘটনা হলো। গতবার যেটা আলোচনা হয়েছে, সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন, ম্যারেজ মানে বিবাহিত লোকের ক্ষেত্রে, অবিবাহিত লোকের ক্ষেত্রে, এবং বিধবা বা এই সব, সোজা কথা সেক্সুয়াল সাপ্রেশন থাকলে হাজার সিমটোম্যাটোলজি মিশিয়ে আপনি ওষুধ দেন, রেজাল্ট আসবে না, ছাড়বে না, আমি পার্মানেন্ট কিওর করতে পারবে না। এগুলো আমরা একদম আর্লি এজে ভাবতাম যে পাওয়ার বেশি দিলে বোধহয় ঠিক হয়ে যাবে, আসলে হয় না। অল্প বয়সের খেলা তো, ভাবছি পাওয়ার দিয়ে দেবো, গায়ের জোরে সব হয়ে যাবে, গায়ের জোরে হবে না। পরিস্থিতি পরিবেশ যদি সাপোর্ট না করে, আপনি ওষুধ সঠিক দিয়েও কিছু করতে পারবেন না। ওই জন্য পেশেন্টকে এইসব ক্ষেত্রে কাউন্সিলিং করা খুব জরুরি, তার পরিবারকে দরকার হলে পরিবারের সঙ্গে বসে করতে হবে, কিন্তু বর্তমান যুগে এটাই তো করা মুশকিল। এখন আপনি যদি সঠিক পরামর্শ দিতে চান, তার ইগোতে নিয়ে নেবে, ও ডাক্তার তোমাকে আমি পয়সা দেবো, মনে মনে বলবে, সামনে বলবে না হয়তো, সেরকম হলে বলেও দিতে পারে, হ্যাঁ পয়সা দেবো, ওষুধ দেবে, কড়া ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো এই কড়া ওষুধ আর হালকা ওষুধ এরকম তো গল্পটা আমাদের নেই। আমাদের সবসময় কড়া ওষুধই দিতে হয়, কারণ রোগীর রেকর্ডিং করার পর আমরা তার রোগ শক্তির একটা আন্দাজ বা অনুমান করে আমরা কি করি না, সেই শক্তির থেকে একটু বেশি শক্তি দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন স্টেজ আছে, পরপর স্টেজ ওয়াইজ আমরা 30, 200 এইভাবে এগিয়ে যাই, বা 01, 02, 03 এইভাবে পরপর এগিয়ে যাই সাধারণত। কিন্তু এই যে ছকটা, যেটা এই ছকটা কিন্তু সবসময় সত্যি নয়, কোনো কোনো সময় আমাদের ছক ভেঙে নিচে নামতে হয়। এই জায়গাগুলো কিন্তু খুব কঠিন জায়গা, কিন্তু এইখানে বুঝতে গেলে রোগীর স্টেটটা, অবস্থাটাকে ভালো করে বুঝতে হয়, কোন অবস্থায় আছে, তার ভাইটাল ফোর্সের কন্ডিশনটা কিরকম আছে, আরো উপরে যাব না নিচে নামবো। এবং আমরা উপরে উঠতে শুরু করলে আর নিচে নামতে চাই না, নামতে কার ভালো লাগে বলুন, নিচের দিকে নামতে। কিন্তু আমরা উঠবো কি নামবো, এটা তো আমাদের ব্যক্তিগত বিষয় নয়, আপনাকে গাইড করবে কে না, হয়ে তার রেকর্ডিং করে যে তার ডিজিজ স্টেটটা, যেটা এই ডিজিজ স্টেটটাকে যদি আপনি বুঝতে পারেন, তার ভাইটালিটির অবস্থাটা যদি বুঝতে পারেন, অত্যন্ত লো ভাইটালিটি হয়েছে, সেখানে হায়ার পোটেনশিয়াল আপনি দেবেন কি করে? কোনো কারণে হঠাৎ করে হয়ে গেছে, একটা ভাইরাল ফিভার হয়ে গেছে, আমি যা ভাইরাল ফিভারের আগে পর্যন্ত সে জোরদার ছিল, আপনি দিয়েছেন হায়ার পোটেনশিয়াল দিয়েছেন একটা, দিয়ে জ্বরটরগুলো সব চলে গেল, সবই ঠিক আছে, কিন্তু এত দুর্বল সে। এবার এই দুর্বলতার ক্ষেত্রে অনেক সময় কি জানে তো, সাপ্রেশনের জন্য ফিভার সাপ্রেশন হয়ে গিয়ে হতে পারে। ফলে এই জায়গাগুলোকে বুঝে নিয়ে আমাদের প্রেসক্রিপশন করা এবং পেশেন্টকে আরোগ্যের পথে পরিচালিত করা ভীষণ কঠিন কাজ। এখন আমি এগুলো মাথায় দিতে চাইছি এই কারণেই যে আমরাও যে সবসময় ধরতে পারি তা তো নয়, এগুলো মাথায় থাকলে পরে অন্তত খোঁজার চেষ্টাটা করবেন, আর সৌভাগ্য থাকলে পরে খুঁজে পেতে শুরু করবেন। একটা দুটো পেতে শুরু করলে, রেজাল্ট আসতে শুরু করলে, তখন আপনার চোখটা তৈরি হয়ে যাবে। আমার কাজই হচ্ছে চোখ তৈরি করা, কারণ আপনার রুগী আপনি সারাবেন, তাহলে আপনাকে নিজেকে তৈরি হতে হবে, এইটা মাথায় রাখবেন। কারো লেজুর ভিত্তি করে তো লাভ নেই কিছু, যদি লেজুর ভিত্তি করতেই হয় তাহলে হ্যানিম্যানের করুন, কেন্টের করুন, আর কারো করবেন না। অন্য যারা যা বলবে সেটাকে বিচার বিবেচনা করবেন, করে তারপরে সেটাকে রাখবেন না ছুড়ে দেবেন, সেটা অন্য কথা।
আমি আমি যাই বলি, আমার কথার কি মূল্য আছে? হ্যানিম্যান যেটা বলেছেন তার কথার মূল্য আছে। ও সেটাও কিন্তু আমাদের হ্যানিম্যানের শিক্ষা কি, যুক্তির দ্বারা বিচার বিবেচনা করে গ্রহণ করতে হবে, ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে নয়। তাই যদি হতো তাহলে তিনি তো ড্রাগ প্রবীণ করতেন না। তিনি ব্যক্তিগত মতামত দেওয়ার কি ক্ষমতার অধিকারী ছিলেন না? না তার ক্ষমতা ছিল না, না তিনি বুঝতেন না? কিন্তু তার ব্যক্তিগত ব্যর্থতার কথা তিনি তো বলেছেন মায়াজাম আবিষ্কারের আগে পর্যন্ত। তার সিলেকশন হয়ে ব্যর্থ হয়েছে তার মতো মানুষের। আমরা কি, আমরা তো ড্রাগ প্রবীণও করি নাই, আমরা কি বুঝি? আমরা একটা পেশেন্ট, একটা মানুষ যদি ড্রাগ প্রবীণ করে, সে সেই ড্রাগটা সম্পর্কে যে নলেজ গেইন করে, সেই গেইন আমরা সারা জীবন চেষ্টা করেও পারবো না। এটা খুব তিক্ত সত্য কথা। আমরা অহংকারী হয়ে পড়ি তো, 2-4টে রোগী সারিয়ে, বা আমাদের যদি রোগীর লাইন কিছু পড়ে যায়, বা আমরা তো অনেক সময় সংখ্যা থেকে লাফাই। আরে বাবা কত রুগী দেখছে, নিশ্চয়ই ভালো ডাক্তার। আরে বাবা এখানে সম্ভাবনা, এখানে জলের সম্ভাবনা বেশি, এখানে আরো গন্ডগোলের জল বেশি মেশানো আছে। কারণ ব্যাপার হচ্ছে প্যালিয়েশন সাপ্রেশন হলেও তো আপনার কাছে প্রচুর রুগী হবে। এটাও তো ঘটনা। আপনি কি পদ্ধতি থেকে আরাম দিচ্ছেন, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। আপনার লোকের বেলায় বদমাশি করবেন আর নিজের পরিবারের ক্ষেত্রে ঠিক মতন করতে পারবেন না, অভ্যাস নেই তো। নিজের পরিবারকেও যদি ওষুধ চিকিৎসা করেন, সেখানেও এই সর্বনাশটি করে ছাড়বেন। এবং একটা কথা মনে রাখবেন, যে সাপ্রেশন, হোমিওপ্যাথিক সাপ্রেশন বহু ডেঞ্জারাস, বিশেষ করে হায়ার পোটেন্সি দিয়ে বহু ডেঞ্জারাস, বহু ডেঞ্জারাস। মানে অন্য কোনো প্যাথি পৃথিবীতে এমন নেই তার থেকে কম ক্ষতি করে, বরঞ্চ বেশি ক্ষতি করে। এই কথাটা বললে অনেক হোমিও ডাক্তার আমার উপর খেপে যাবেন। হোমিওপ্যাথি ওষুধে কোনো সাইড এফেক্ট নেই, এই গল্প তারা মুখস্থ রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি কি আছে না আছে আমি বারবার আলোচনা করেছি, বিভিন্নভাবে আলোচনা করেছি। আমি বারবার স্মরণ করে দিতে চাই, ওষুধ দেওয়ার আগে 10 বার ভাবুন। ওষুধ বুঝতে না পারেন দেবেন না, এটা কিন্তু রবার্টসের শিক্ষা। না বোঝা পর্যন্ত ওষুধ দেবে না। এর ফলে আমরা সেটা তো, এগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা তো মেনে চলি না, এগুলো তো আমাদের দোষ আছে। এবার আসা যাক, মূল জায়গায় আসা যাক। হ্যাঁ, বাট ইন দিস ডিফিকাল্ট কেসেস, অলসো দ্য ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য নেচার। ওয়াইজ মানে জ্ঞানী বলা হয়, কিন্তু ওয়াইজ মানে এখানে জ্ঞানী নয়, এখানে ওয়াইজ মানে পুরানো। পুরানো অর্থে, যাকে পুরনো অর্থটা ছাড়, ওখানে যাচ্ছি না আমি। ওয়াইজ, ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য নেচার, প্রকৃতির ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট মানে কি? বিজ্ঞ অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা। তার মানে কি? একটা মঙ্গলময় অ্যারেঞ্জমেন্ট। প্রকৃতি সবসময় কিন্তু আমাদের বাঁচাবার চেষ্টা করে, আর আমরা প্রকৃতিকে মেরে ফেলার তাগিদে ব্যস্ত। আমরা তো তাই করে চলেছি দিনের পর দিন। প্রকৃতির অভিশাপ আমাদের উপর নেমে আসছে, ঝড় ঝঞ্ঝা থেকে শুরু করে রোগ ব্যাধি সবই তো। আমরা সুস্থভাবে বাঁচতে শিখিনি, বাঁচবার চেষ্টাও করি না। তাহলে এই যে প্রকৃতির যে খেলা, প্রকৃতির যে অ্যারেঞ্জমেন্ট, সব সময় কিন্তু প্রকৃতি আমাদের বাঁচাতে চাচ্ছে। আমরা কিন্তু প্রকৃতি থেকে দূরে আসছি। আপনারা যদি একটু ইতিহাস যদি পড়েন, সোরার যে সূত্রটা, এই প্রকৃতির নিয়ম ভাঙা থেকেই সোরার উৎপত্তি। প্রকৃতির নিয়ম ভাঙা থেকেই সোরার উৎপত্তি। আমি ডিটেলস এখানে যাব না। হ্যাঁ, এই যে ভাঙার খেলা আজকে শুরু হয়নি, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আমরা প্রকৃতিকে ভাঙতে শুরু করি, প্রকৃতিকে জয় করতে ইয়ে করি, কনকোয়ার। হ্যাঁ, কনকোয়ারের মধ্যে একটা বেশ গর্ববোধ আছে, আমরা জয় করতে পেরেছি প্রকৃতিকে। না ভাই, জয় করিনি, জয় করে নিজেদের বাঁশ নিজেরা নিয়েছি। ফলে আজকে দেখুন যেভাবে পৃথিবী এগিয়ে চলছে, আগামী দিনে কিন্তু এই প্রকৃতি ছাড়া বাঁচতেও পারবো না আমরা। অথচ প্রকৃতিকে আমরা স্যাবোটেজ করে যাচ্ছি, প্রকৃতি সর্বনাশ করে যাচ্ছি, শুধুমাত্র লোভে, লোভে এবং বোধ শক্তির অভাবে। এবং সবচেয়ে বেশি ক্ষতি করেছি আমরা মানব প্রকৃতিকে।
মানব প্রকৃতিকে আমরা ক্ষতি করছি, যার জন্য মানুষের শান্তি নেই। মানুষের শান্তি নেই, পৃথিবীতে শান্তি নেই। ঘরে শান্তি নেই তো পৃথিবীতে পাড়ায় শান্তি থাকবে কি করে? পাড়ায় শান্তি নেই তো দেশে শান্তি থাকবে কি করে? শান্তি নেই। এই যে সবসময় একটা ভেক্সেশন, সবসময় একটা জ্বালাতন, এই যে লেগে আছে আমাদের মনের মধ্যে, এটাই তো সোরাকে এক্সাইট করবে। আমরা এই জায়গাগুলো কিন্তু আমরা খেয়াল করি না, কিন্তু পেশেন্টকে যদি এই জায়গাগুলো আমরা না বোঝাই, আচ্ছা দেখো বাবা, তোমার এই ধরনের চিন্তা ভাবনাগুলো, এগুলো যদি তুমি করতেই থাকো, তোমার রোগ উত্তরোত্তর বাড়বে, তোমাকে আমি সারাতে পারবো না। হয়তো ওষুধ দিয়ে কিছুটা সাময়িক রিলিফ দিতে পারবো। তুমি যদি সারতে চাও তাহলে তোমার চিন্তা ভাবনার চরিত্রটা বদল করতে হবে। আমরা বলি না? আমরা কি বলি অত সময় কোথায়, তাড়াতাড়ি রুগীটাকে ছাড়তে হবে। আমি কটা রুগী দেখলাম, আমি হিরো হয়ে গেলাম। আমি যদি দিনে 100টা রুগী দেখি হিরো, আর আমি যদি 2টো রুগী দেখি আমি জিরো। আমি কিন্তু উল্টোটা দেখি। হোমিওপ্যাথির নিয়মটা কি? হোমিওপ্যাথিতে কিন্তু সংখ্যার উপর নির্ভর করে না। 156 আপনারা পড়েছেন, সংখ্যা কিন্তু মূল কথা না, গুণগত মান। গুণগত মানে যদি 2টো দেখেন তাহলে আপনাকে বলবো ইউ আর হিরো। আর গুণগত মান নেই, আপনি যদি 100টা দেখেন আপনাকে বলবো জিরো। হোমিওপ্যাথি সব ক্ষেত্রেই এইটা ব্যাপার। গোটা ওয়ার্ল্ড চলছে কোয়ালিটিতে না, কোয়ান্টিটি, সংখ্যা। ভোট করুন, যে বেশি ভোট পাবে সে জিতবে। বুঝতে পারছেন? সব জায়গায় কিন্তু ভোটাভুটি সংখ্যার বেশি, সংখ্যার প্রাধান্য। আপনি 500কে যদি বলেন, ধরুন আপনি 500টাও, আপনি একটা পেশেন্টকে 5টা ওষুধ দেবেন, তাহলে সংখ্যায় অনেক বেশি ওষুধ দিচ্ছেন। কিন্তু হোমিওপ্যাথি কি বলবে? একটা দিতে হবে, একটা বেশি তুমি দিতে পারবে না। এখানে কিন্তু সংখ্যা নয়, গুণগত মান। ফলে এই যে গোটা ওয়ার্ল্ড যে পথে চলছে, ঠিক তার বিপরীত পথে হ্যানিম্যান আমাদের পরিচালিত করেছেন। এবং আমরা আজন্ম ছোটবেলা থেকে আজ পর্যন্ত সংখ্যাকেই বেশি গুরুত্ব দিয়েছি। যে ছেলেটি 800 নাম্বার পেয়েছে হাজারের মধ্যে, পাড়ার মধ্যে, তাকে আমরা সম্মান করি, তাকে আমরা ভালোবাসি। কি ভালো ছেলে, ওরে বাবারে, দারুণ নাম্বার পেয়েছে, খুব ভালো লাগে। সে একটি চাকরি পেল, চাকরি পেয়ে সে হলো ঘুষখোর। তাহলে তা কি ভালো হলো সে? আর যে চাষিটা দিনরাত ঘাম রক্ত ভিজিয়ে আমাদের খাদ্য জুগিয়ে চলেছে, হ্যাঁ, তাদের গরিব বলে আমরা সম্মান দিয়ে কথা বলি না, তুই তোকারি কথা বলি। অধিকাংশ তুই তোকারি করে কথা বলে। কিন্তু তার তো স্যালিউট তো তারই পাওয়া উচিত ছিল, যদি আমরা গুণগত অবস্থাটা বুঝতাম। আমরা গুণগত বুঝি না, কারণ ওই যে অত নাম্বার পেয়েছে, তারপর চাকরি করে মাইনে পাচ্ছে লাখ টাকা, সংখ্যায় অনেক, অতএব এই লোকটা ভালো। এই যে আমাদের চিন্তায় চেতনায় এই যে এগুলো জড়িয়ে আছে, এইগুলো কিন্তু আমাদের শেষ করে দেবে। আমি আমি মাইনে পাই 20,000 টাকা। আমি সংসারে মানে আর কি প্রয়োজন বা সংসারের কি বলবো চাহিদার তো শেষ হয় না, লাখ টাকা দরকার। আমি আরো 80,000 টাকা রোজগার করবো। এই যে বেশি সংখ্যায় রোজগার করছেন, এই রোজগার করতে গিয়ে যত অন্যায় কাজগুলো করছেন, পরিবারটাও কিন্তু আস্তে আস্তে সেই অন্যায় অভ্যস্ত হয়ে পড়ছে। মানে তারাও কিন্তু খুব সুস্থ থাকবে না। কারণ অসুস্থ মন, অসুস্থ চিন্তা, অসুস্থ কর্মের পদ্ধতির ফলেই আপনি কিন্তু রোগাক্রান্ত হচ্ছেন। রোগ এমনি হচ্ছে, এটাও প্রকৃতির বিধানকে লঙ্ঘন করা, একজনকে ঠকানো বা একজনকে প্রতারণা করা বা এমনকি আত্মপ্রতারণাও, সবকিছু কিন্তু প্রকৃতি বিরোধী। প্রকৃতির একটা শৃঙ্খলা আছে, প্রকৃতির ধ্বংসের মধ্যেও শৃঙ্খলা দেখতে পাবেন। প্রকৃতি কি কখনো শৃঙ্খলা বা রিদিম ছাড়া নয়, আমরা তাকে রিদিম ছাড়া করে দিয়েছি, তার ফল ভোগ করছি। তাহলে এই যে মঙ্গলময় প্রকৃতি প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করে চলেছে। আমরা কি রক্ষা করছেন, তিনি কি বলছেন এখানে? বাট ইন দিস ডিফিকাল্ট কেসেস also the wise arrangement of nature is manifested in aids of the efforts, if we are only make a good use of the favorable moment offering. দেখুন গুড ইউজ কথাটা বলছেন অ্যানিম্যাল। আমরা কিন্তু সব কিছু পড়ছি, মেটেরিয়া পড়ছি, অর্গানন পড়ছি, রেপার্টারি পড়ছি, প্র্যাকটিস অফ মেডিসিন পড়ছি, প্যাথোলজি পড়ছি, এভরিথিং পড়ছি। কিন্তু হ্যানিম্যানের এই ছোট্ট কথাটা আমরা পড়ছি না, আমাদের স্কিপ করে চলে যায়। যেমন এই ইয়েতে স্কিপ করে যায় আমাদের, দেখবেন অ্যাড আসলে কিছু অ্যাড মানে ক্ষণস্থায়ী স্কিপ করতে বলে, স্কিপ করে চলে। কি বলছেন? যে
এ গুড ইউজ অফ দ্য ফেভারিট মোমেন্ট অফারিং। ফেভারিট মোমেন্ট তো মানুষের একটা সময় আসেই, ভালো সময়, ভালো অনুভূতি কোনো না কোনো সময় আসে, সেইটাকে গুড ইউজ করতে হবে। তার মানে হ্যানিম্যান কি বলছেন, যে তার জীবনযাত্রার মধ্যে সুস্থ স্বাভাবিক চেতনা সম্পন্ন জীবনযাপন করতে হবে। এই চেতনা সম্পন্ন জীবনযাপন যদি আমরা না করি তা মহা মুশকিল। আপনার সন্তানটি স্কুলে গিয়েছে, আপনি তাকে একটা হিমনাগে সন্দেশ দিয়েছে, ইয়া বড় সন্দেশ দিয়েছে, সে বেটা সন্দেশ খেয়ে খেয়ে ক্লান্ত। তারই এক বন্ধু আছে, একটা গরিব বন্ধু আছে, সে রুটি নিয়ে এসছে, আর রুটির সঙ্গে একটু আলু ভাজা নিয়ে এসছে। তার খুব লোভ হয়েছে, কারণ তার বড় লোকের বেটা তো, এইগুলো তো তাকে দেওয়া হয় না, এগুলো হচ্ছে অপুষ্টিকর খাদ্য। তার ওটা থেকে লোভ হয়েছে, সে কি করেছে, সন্দেশটা তাকে বলছি সন্দেশটাকে আমাকে এটা দে। সে দেখছে সন্দেশটা আমি খাইনি কোনোদিন, সে পায়নি বলে সে চেয়েছে, এটা তো স্বাভাবিক, তার লোভ হয়েছে, তার চাইলো, এইটা খেয়ে এসছে। সে সরল মনে বাড়িতে এসে বলেছে, জানো মা, আজকে আমি ওই রুটি আর ওই আলু ভাজা দিয়ে কি সুন্দর খেলাম, সন্দেশের থেকে ওটা ভালো। তার মা তো খুব রেগে গেল, আসলে তার বাবাকে লাগানো হলো, তুমি এটা করবে না, তুমি এটা করবে না, ও গরিবের ছেলে, ওর জিনিস তুমি খাবে কেন, তোমার কি অভাব আছে কিছু, এইসব বাজে জিনিস খেতে নেই। এই যে শিক্ষাটা দিলাম, এই যে শিক্ষাটা দিলাম, এবং তাকে বললাম শেয়ার করে, মানে ভাগ করে খেতে নেই। খুব ভালো গল্প, খুব সুন্দর গল্প, ভাগ করে খেতে নেই, শিখলো সে। আমার ছেলে সুন্দর মানুষ করলাম, এবার বিয়ে দেওয়া হলো, তারপরে সে বললো, রোজগার করলো, সে বললো আমার ভাগ আপনাকে দেবো না। সে তো ভাগ দেওয়া শেখেনি, তখন বলবো পরার দোষ। তাহলে বুঝতেই পারছেন যে রোগের উৎপত্তির কারণ আমরা নিজেরাই, আমাদের নিজেদের মধ্যেই জড়িয়ে আছি। ফলে আমরা যদি রোগীকে এই জায়গাগুলো কাউন্সিলিং করে না বোঝাই, অনেক সময় ভাবি যে বোঝালে রোগীটা পালিয়ে যাবে, যাক না। শুনুন, সৎ পথে থাকলে অন্তত ওকে না খেয়ে থাকবে না, এটা কিন্তু আমার জীবনে পরীক্ষা অনেকবার করে নিয়েছি। ডক্টর কেশিদাস এই কথা, তুই না খেয়ে থাকবি না, সত্যি তাই। এমন দিনও গেছে যে আমি এই বেলা বোধহয় খেতে পাবো না, কিন্তু দেখেছি ঠিক জুটে গেছে, এমন জুটে গেছে যে মাংস ভাত খেয়ে নিয়েছি, একটু লোভী আছি আমি, খেয়ে নিয়েছি, তখন সস্তাও ছিল, ভালো রকম করে খেয়ে নিয়েছি। তাহলে বুঝতেই পারছেন যে সত্য পথে থাকলে অভাব হবে না। এবং সবচেয়ে কথা কি, সত্য পথে যে জিনিস যাই খান না কেন, এটা পোড়া রুটিয়ে যদি খান তার তৃপ্তি থাকবে। আর অসৎ পথে রোজগারে তৃপ্তি থাকে না, সেখানে থাকে অহংকার। আমি অমুক জায়গার সন্দেশটা খেয়েছি 50 টাকা পিস, অহংকার থাকে, তৃপ্তি থাকে না, অতৃপ্ত আত্মা, আবার কবে খাবার জন্য বাবার পেছনে লাগে। ওখানে গেলে তুমি নিয়ে আসবে তো। আর যে গরিব সে চেটে পুটে খুব তৃপ্তি করে সে খাচ্ছে, একদম সুন্দর ঢেকুর দিচ্ছে, তার হজম হবে না তো আপনার ছেলের হজম হবে? তার গ্যাস অম্বল হবে, এই গ্যাস অম্বল কার হবে? আপনার ছেলের হবে তো। তো ফলে এই যে ধনীদের সম্পর্কে হ্যানিম্যান যে এই কথাটা বলেছেন, একদম অপ্রিয় সত্য কথা বলে ফেলেছেন। মানে কি ধরনের মেধা! তাহলে বোঝা যাচ্ছে যে আপনার চিকিৎসক হিসাবে হ্যানিম্যান তো এক জায়গায় অর্গানারে বলেছেন যে প্রিজার্ভার অফ হেলথ, স্বাস্থ্যের রক্ষক হতে হবে। স্বাস্থ্যের রক্ষক হতে গেলে তার জীবনযাত্রার বিষয়টা কি জানতে হবে না? তার জীবনযাত্রার মধ্যে কোন কোন জিনিসগুলো তার ক্ষতিকারক, তার সিমটম তৈরি করতে পারে বা রোগ তৈরি করতে পারে, আমরা সেটা জানবো না? না জানলে তাকে আমরা গাইড করবো কি করে? এরপরে কি বলছেন, for experience inform us that in a case of each arising from a new infection, even when after several preceding infection and repression of the eruption in the Shora has made considerable progress in the production of the chronic disease of many kinds, each which has last arisen, if it is only still kept its full primitive eruption unhindered on the skin, may be cured almost as easily as if it were the first and the only one. এটা মানেটা খুব সুন্দর। মানে তিনি বলছেন
যে আপনার চুলকনি বা স্কিন ডিজিজ হয়েছে, স্কিন ডিজিজ হওয়ার পর বিভিন্নভাবে সেইগুলোকে চাপা দেওয়া হয়েছে বা চিকিৎসা করা হয়েছে, তার ফলে কি হলো, ছোড়ার অনেক প্রোগ্রেস হলো, ছোড়া বিভিন্ন রোগ সৃষ্টি করলো। এরকম করতে করতে একটা সময় ওই যে বলছে মঙ্গলময় প্রকৃতি আপনাকে একটা সুযোগ দেবে, সে কিন্তু একটা সময় দেখা গেল যে সে কিছু আবার স্কিন ডিজিজ তৈরি করলো। এই যে স্কিন ডিজিজটা লাস্টে যেটা তৈরি করলো, এইটা কিন্তু যদি আপনি ঠিক মতো চিকিৎসা করেন তাহলে শুধু এই স্কিন ডিজিজটাই সারবে না, পেশেন্ট অ্যাজ এ হোল সেরে যাবে। তাহলে এই ব্যাপারটা কিরকম হলো, ব্যাপারটা বহুত মজার ব্যাপার হলো। আগে থেকে বলছেন যে স্কিন ডিজিজ হয়েছে এবং সেটাকে বিভিন্নভাবে চাপাচুপি দেওয়া হয়েছে, চাপাচুপি দেওয়ার পরও একটা সময় গিয়ে দেখা গেল স্কিন ডিজিজ আবার বেরিয়ে এসে, সেইটাকে যদি আমি কোনো রকম ভাবে ডিস্টার্ব না করি, সেটা যেমন ছিল ঠিক তেমন করেই যদি রেখে দিই, রেখে দিয়ে তার যদি আমরা চিকিৎসা করি, তাহলে কিন্তু সেইটাও সারবে, তার সঙ্গে ওটাও সারবে। তাহলে একটা জিনিস এখানে বুঝতে পারছি, শুধু স্কিন ডিজিজ না, আপনি যখন রেকর্ডিং করেন, রেকর্ডিং এ কোনটার পর কোনটা হয়েছে এইটা যদি একটু লিখে না রাখেন, তাহলে কিন্তু আপনি আটকে যাবেন। মানে ব্যাপারটা হচ্ছে যে কোন অর্ডারে পেশেন্টটা ভালো হচ্ছে, 1 2 3 না 3 2 1, বোঝার চেষ্টা করুন। ধরুন একটা পেশেন্টকে আপনি ওষুধ দিচ্ছেন, তার এক্স ওয়াই 1 2 3 তিনটে সিমটম হয়েছে, তিনটে কন্ডিশন কষ্ট হয়েছে, এই তিনটে কষ্ট যখন এটা জোরদার হচ্ছে 3 নাম্বারটা, তখন সে আপনার কাছে এসছে। এবার তাহলে কি হচ্ছে, আপনি যদি আরোগ্যকর ওষুধ দিতে পারেন, তাহলে নিয়ম অনুযায়ী আগে 3 যাবে, তারপর 2 যাবে, তারপরে 1 আসবে। কিন্তু উল্টোটা হয়ে গেল, আগে 1 গেল, তারপর 2 গেল, তারপর 3 গেল। আপনি রোগীকে বলে দিচ্ছেন যে হ্যাঁ রোগী আপনি সেরে গেছে, আপনি খুব খুশি হলেন। কিন্তু আপনি যদি হোমিওপ্যাথ হন, আপনি ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন, আরে কিন্তু সাপ্রেশন হয়ে গেছে, কেন ওটা আগে সারবে, আগে সারতে পারে না। আমার যেমন রিসেন্ট একটা কেস নিয়ে আমি বহুত চিন্তার মধ্যে আছি, বহুত চিন্তার মধ্যে আছি। কেসটা হচ্ছে কি অদ্ভুত ব্যাপার, আমি এখনো পর্যন্ত ক্লিয়ার কাট হতে পারিনি, আমি এবারও প্লাসিবো দিয়ে ছেড়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে পেশেন্টটার মূল রোগটা ছিল হচ্ছে তার মাথা ব্যথা। মাথা ব্যথা তাদের বংশ পরম্পরায় মাথা ব্যথা, ও তার সঙ্গে তার সেক্সুয়াল ফাংশনের কিন্তু গন্ডগোল ছিল, সেটা প্রথম থেকে পেটে গন্ডগোল, এটা ওটা হাবি জাবি সবকিছু ছিল। এবং ওষুধ দেওয়ার পর তার কিন্তু মাথা যন্ত্রণা এখন প্রায় 90% চলে গিয়েছে, এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, তার স্কিনও কিছুদিন বেরিয়েছিল, এটাও ঠিক। তার পেটের গ্যাস ট্যাস গুলো অনেক চলে গিয়েছে, হজমের বেড়েছে, খিদেটা বেড়েছে, হ্যাঁ ইরিটেবিলিটিটা কমে গেছে, আইনত কিন্তু পেশেন্ট ভালো আছে। কিন্তু তার সেক্সুয়াল পাওয়ারটাই গত কয়েকদিন আগে এসে বলছে, ডাক্তারবাবু আমার তো একদম সেক্স ইয়েই হচ্ছে না, কি করি। আমি বলি, বাবা আলাদা করে কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে মাথা যন্ত্রণাটা ভালো আছে, চলুক এটা, তারপর দেখা যাবে। এইরকম জ্ঞানাকল অনেক সময় হয়। আমি কিন্তু বারবার খোঁজার চেষ্টা করেছি তার কোনো এক্সাইটিং কজ কিছু আছে কিনা, আমি খুঁজে বার করতে পারি। তাহলে দেখুন এখানে দেখুন, স্কিন বেরিয়েছে, খিদে বেড়েছে, তার রাগ কমে গেছে, এগুলো তো আইনত তো কিওরের দিকে যাচ্ছে। ওয়ারাস তার কিন্তু সেক্সুয়াল ফাংশনটা কিন্তু একদম প্রায় লস পর্যায়ে চলে গেছে। ইট ইজ ভেরি টাফ। পেশেন্টটা ভালোর দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে, আইনত যেহেতু মেন্টাল সিমটম ভালো আছে বলবো ভালো দিকে। সেক্সুয়াল ডিজায়ারটা যে ওইখানে যদি চলে যাচ্ছে, সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন হবে তো। ভয়টা পেয়েছি তো ওই কারণেই আমি, কারণ আমি এগুলো পড়াচ্ছি তো, আমি জানি তো এই সেক্সুয়াল ডিজায়ারটা যদি সাপ্রেশন হতে থাকে, তাহলে তো এটা তো একটা মেনটেনিং কজ হয়ে যাবে। ও যতই মেন্টালি সে ভালো থাক, খিদে বাড়ুক, ঘুম বাড়ুক, সে ভালো হবে না। এই ভয়টা আমার মাথায় কিন্তু মারাত্মকভাবে প্লে করছে। আমি যদিও প্লাসিবো দিয়ে ছেড়ে দিয়েছি, করবোটা কি, আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না, এখনো পর্যন্ত রাস্তা খুঁজে পাইনি কোন পথে যাব। তাহলে বুঝতেই পারছেন যে এইরকম চিকিৎসা করতে গিয়ে এরকম সমস্যা অনেক পড়বেন, যদি ভালো করে যদি ফিলোসফি না বোঝেন, তাহলে আপনি কি করবেন, একটা ওষুধ দিয়ে বসে থাকবেন। ওই যে পেশেন্ট বলেছে যে তার সেক্সের ইয়ে হচ্ছে না, তখন সেক্সকে কেন্দ্র করে একটা ওষুধ দিয়ে বসে থাকবেন, এটাও কিন্তু সাপ্রেশন হবে।
সেক্সের হয়তো উত্থান হলো, অন্যদিকে সব সাপ্রেশন হয়ে গেল। তাহলে এত সোজা নয় বিষয়টা। তাহলে হ্যানিম্যান এই কথাটা বোঝা গেল। এই যে লাস্ট যে যে ইরাপশনটা বেরোলো, এই যে তাকে মঙ্গলবার প্রকৃতি আপনাকে শো করলো, এইটাকে দেখে আপনাকে উত্তর দিতে হবে। সেই জন্য ক্রোনোলজিক্যাল অর্ডারটা কিন্তু জানার দরকার আছে। বিশেষ করে পাস্ট হিস্ট্রিতে আমি ওগুলো লিখি, প্রেজেন্ট কম্পিউটার আমি লিখি, এর আগে কি ছিল তার আগে কি ছিল, এই পরপর আমি লিখতে থাকি। যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেখানে আমি লিখে রাখি, সেখানে আমি নোট লিখে দিয়ে যে কোনটা আগে কোনটা পরে। এটা যদি না করতে পারেন তাহলে আপনি অর্ডারটা বুঝতে পারবেন না। তারপর বলছে দ্যাট ইজ ইউজুয়ালি merely one of the few doses of the appropriate antiseptic medicine, few doses of the appropriate যথাযথ অ্যান্টিসেপ্টিক মেডিসিন দিলে পরে that is such a care of whole soda of all preceding infections together with the outbreak into chronic disease is cure। মানে এইরকম যদি আমরা দিতে পারি টোটালিটি করে, তাহলে সোডার যা কিছু সিমটম হয়েছে বা যা কিছু তার প্রকাশ হয়েছে বা যা যা নতুন নতুন যা কিছু তৈরি করেছি সবগুলি কিন্তু আমরা আরোগ্য করতে পারবো। দেখুন হ্যানিম্যান যে সময় দেখেছিলেন সেই সময় এত কমপ্লিকেশন, এত মায়াজমেটিক মিশ্রণ ছিল না। এখন তো ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে। এবার তাহলে কি হলো, এরপরে অংশটি আসছে nevertheless it is not advisable to intentionally cause a new artificial infection with each। বলছে যে আমরা তা সত্ত্বেও কি বলতে, ইট ইজ নট অ্যাডভাইস, এটা আমরা অ্যাডভাইস করতে পারি না ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃত ভাবে আর কি, ইন্টেনশনালি কজ এ নিউ আর্টিফিশিয়াল ইনফেকশন উইথ ইচ। কারণ ইচ ডিজিজ আছে তার সঙ্গে আর্টিফিশিয়াল ইনফেকশন করো, যেমন একটা ভ্যাকসিন দিয়ে দিলাম, এখানে তো ইনফেকশন হবে। এটা আমরা ইয়ে করব না, আমরা অ্যাডভাইস করব না। আমি জানেন আমি বাচ্চা ছেলেদের বলি সব আগে কমপ্লিট করুন ভ্যাকসিন, তারপর দেখবো, তার আগে দেখবো না। আর যদি ভ্যাকসিন দেখতে হয় তাহলে ভ্যাকসিন বন্ধ করতে হয়, স্টেট কার্ড বলে দিই। এতে যে আমার কত রুগী আমি নষ্ট করেছি বলার কথা শেষ নেই। তবু 2-4 জন পেয়েছি যারা কিন্তু বলছে স্যার পুরোটা তো আটকাতে পারবো না, যতটা পারি আপনি কথা দিচ্ছি, আমরাও বুঝে গেছি ব্যাপারটা কি, তবু সেক্ষেত্রে আমরা তাকে কনসিডার করি। আপনারা যদি অ্যান্টি মায়াজমেটিক ট্রিটমেন্ট, অ্যান্টি সিমটোমেটিক নয়, অ্যান্টি মায়াজমেটিক ট্রিটমেন্টটা যদি আপনারা বোঝেন, আপনি সঠিক ওষুধ নির্বাচন করে এগিয়ে যেতে পারেন, পেশেন্টের কিন্তু সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধ ক্ষমতা তা ডেভেলপ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নেভারথলেস ইট ইজ, আচ্ছা এটা বললাম আমি, ইভেন ইফ দ্য পেশেন্ট ফেল্ট নো রিপাগনেন্স, যদিও পেশেন্টের কোনো রিপাগনেন্স এর প্রতি কোনো অনীহা নেই, অ্যাজ ইজ নেভারথলেস ফ্রিকোয়েন্টলি, যে এরকম সাধারণত কমই হয়, মেয়ারলি অ্যান অ্যাকাউন্ট অফ ইজিয়ার কিওর টু দ্য কেস অফ ওল্ড সোডা হুইচ হ্যাজ বিন সেভারাল টাইমস রিনিউড। যেমন ওল্ড সোডা মানে পুরোনো আমলে সোডার যে ইয়েগুলো বারবার রিনিউ করেছে, মানে তারপর বারবার কমে গেছে, বারবার ফিরে এসছে, এরকম কেসে কিন্তু আমরা সারাতে পারবো, বিকজ দ্য সেভারাল ক্রনিক ডিজিজেস অফ নন ভেনারাল অ্যান্ড দেয়ার ফোর সরি করেছেন। এগুলো নন ভেনারাল তো এই সোডার ইয়েগুলো, সেই জন্য আমরা এটা যেহেতু ভেনারেলের সঙ্গে যুক্ত হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সারাতে পারবো। কোন কোন ক্ষেত্রগুলো সারাতে পারবো? সাপুরেশন অফ লাংস, রাঙের মধ্যে যদি মানে পুষ্পপুঞ্জ, সেটাকে সারাতে পারবো।
a complete paralyzation of one or another part of the body, একটি বা একাধিক পার্ট যদি প্যারালাইসিস হয়ে যায়, পক্ষাঘাত যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলোকে আমরা সারাতে পারবো। The each miasm rarely retains its hold, মানে ইচ মায়াজম কি, সে বেশিক্ষণ সে হোল্ড করতে পারে না, একটা স্থির হয়ে থাকতে, একটা জায়গায় দৃঢ়ভাবে আঁকড়ে থাকতে পারে না। As far as experience shows, it clings less when caused by an artificial inhibition than when it is originated from the accidental infection, unintentional infection। এখানে কি বলছে, বলছে যে ক্লিং মানে আঁকড়ে থাকে। কি করে আঁকড়ে থাকে? যখন এই আর্টিফিশিয়াল ইনোকুলেশন, মানে ইনোকুলেশন মানে হচ্ছে টিকা আর, সেই রকম ক্ষেত্রে এরা কিন্তু থাকতে পারে। কিন্তু যদি ওটা না থাকে তাহলে কি হবে, আটকে থাকে না। সেক্ষেত্রে যদি সেটা না থাকে তাহলে কি হবে, তার এই যে পেশেন্টের যে শরীর যে ডিজিজটা যেটা হলো, এটা কিন্তু ওষুধ দিয়ে আমরা সারাতে পারবো। তারপর ভ্যাকসিনেশন এখানে কিন্তু একটা সোরার চিকিৎসার ক্ষেত্রে ভ্যাকসিনেশন কিন্তু একটা বাধা সৃষ্টি করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপরে একটু হবে। I have little further to say that the physician already skilled in homeopathic art as to how he is operate the cure of chronic diseases, except direct to the antisoric remedies appendage to the work। মানে অ্যান্টিসরিক রেমেডির যে লিস্ট আছে সেখান থেকে আমরা ওষুধ দিয়ে আমরা সারাতে পারবো। For he will know how to these remedies for the noble and successfully, এবং সে খুব ভালো করেই জানে এই রেমেডি গুলো কতটা সাকসেসফুলি কাজ করতে পারে। I have only add a few cautions, আমি এই ব্যাপারে কিছু কশনস সতর্ক বার্তা আমরা কিছু আমি প্রদান করছি। এটা হ্যানিম্যান বলছেন। কি বলছেন তিনি? First of all, the great truth is established that all chronic ailments, all great and greatest long continued diseases, excepting a few venereal ones, কিছু ভেনারেল ডিজিজ বাদ দিলে পরে, এই যে লং অ্যাক্টিং লং কন্টিনিউড দীর্ঘদিন ধরে যে ইয়েগুলো রোগগুলো যেগুলো আছে, sprung from the soda alone, এইসব সোরা থেকেই সব সৃষ্টি, সোরা থেকেই সব সৃষ্টি হয়। only find their thorough cure in the cure of the soda। একমাত্র সোরাই যদি আমরা তাকে চিকিৎসা করতে পারি এই ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা তাকে সারাতে পারবো। and they are consequently to be healed mostly on the antisoric remedy। mostly মানে কি, সর্বাপেক্ষাভাবে সে কি দিয়ে না, অ্যান্টিসরিক দিয়ে সে আরোগ্য হবে। by those remedies which are their provings as to their pure action on the healthy human body manifests most of the symptoms which are most frequently perceived in latent as well as developed soda। তাহলে এই যে ড্রাগ প্রুভিং এর সময় যে আমরা যে সিমটম গুলো পেয়েছি, টোটাল সিমটমটাকে আমাদের বুঝতে হবে এবং পেশেন্টের তার মানে মেটেরিয়ামেটিকাটা বুঝতে হবে, সোজা কথা। এবং তার সঙ্গে তিনি কি বলছেন যে এই যে সোরার যে লেটেন্ট সোরা এবং এই যে অ্যাক্টিভ সোরার এই যে মূল বিষয়গুলো, এগুলো আমাদের বুঝতে হবে, বুঝিয়ে তারপরে আমাদের ওষুধ নির্বাচনের কথা ভাবতে হবে। এবার দেখুন একটা ঘটনা মনে রাখবেন, বর্তমান যুগে আমরা সোরা এত কথা তো বললাম, বাস্তবে এখন অ্যান্টিসরিক ট্রিটমেন্ট করা ভাগ্যের বিষয়। প্রথমেই অ্যান্টিসরিক দিয়ে শুরু করছেন এরকম রোগী পাওয়া ভাগ্যের বিষয়। এখন হচ্ছে সাইকোসিসের যুগ, বেশিরভাগ ক্ষেত্রে সাইকোটিক ফেনোমেনা গুলো এসে যাচ্ছে। কেন সাইকোটিক ফেনোমেনা আসছে একটু আমরা ভেবে দেখি। ভ্যাকসিনেশন, স্টেরয়েডস,
তারপরে বিভিন্ন রকম ডিসিমিলার ডিজিজ, ডিসিমিলার মেডিসিন যতগুলো চলছে, স্পেসিফিক ডিসিমিলার মেডিসিন, এইটা একটা হচ্ছে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা সমাজ পরিস্থিতি, সব জায়গায় কিন্তু সাইকোসিসের চাষ হচ্ছে। সোজা জিনিস সোজা, মানে আপনার প্রাপ্য জিনিস আমি সোজাভাবে পাবেন না, মানে সেইখানে বিভিন্নভাবে আপনাকে বাধ্য করা হচ্ছে এইসব গন্ডগোলে কাজ করতে। তো ফলে একসময় করতে করতে আমি অভ্যস্ত হয়ে যেতে পারেন, কেননা আপনার তখন ওই ঘুমন্ত মায়াজম অ্যাক্টিভ হয়ে গেলে পরে আপনিও অপরাধমূলক কাজ করতে শুরু করে দেবেন। মানে বুঝতেই পারছেন শরীর যে স্টেটটা, যেটা এই স্টেটটা আজকাল পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে একটা পেশেন্টের ক্ষেত্রে। এবং আমরা যখন রেকর্ডটা করব, যখন তার পূর্ণ হিস্ট্রিটা যদি না নেই, যেমন করে চালের থেকে কাঁকড় ছাড়ায়, কাঁকড় যেমন করে বার করে চাল থেকে, আমি কাঁকড় বাঁধতে গিয়ে চালটা তো ফেলে দেন না, কাঁকড়টা ফেলে দেন। এই ধরুন অন্যান্য মায়াজম যেগুলো আছে, সাইকোসিস বলুন বা সিফিলিটিক বলুন, সেইগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে যে কিভাবে চিকিৎসাটা করবেন আপনি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি যে প্রাধান্য, আপনি যে সাইকোসিস বা সিফিলিটিসের প্রাধান্য দেখতে, একটা রোগীর মধ্যে যখন আপনি চিকিৎসা করছেন তখন কিন্তু আপনার প্রাধান্য দেখতে হবে। ওই পেশেন্টের মধ্যে এই প্রাধান্যটা কিন্তু সংখ্যার তত্ত্ব নয়। আপনাদের রেপার্টারাইজেশনে কি শেখানো হয়, অনেকগুলো সংখ্যা মিলে যেটা বেশি পাবে সেটাকে দিতে হবে, সেই একই কথা। প্রথমেই আমি এই কথাটা বলেছি, কিন্তু পৃথিবীতে সবকিছু সংখ্যার বেশি হলে পরে সেটা ভালো। একমাত্র হোমিওপ্যাথির ক্ষেত্রে গুণগত মানে সংখ্যা কম হলেও আপত্তি কিছু নেই, বরঞ্চ এটাই আরো বেটার হবে। গুণগত মানে যদি আমি দুটো তিনটে সিমটম যদি কোনো ভালো পাই, চারটে সিমটম পাই, ওখান থেকে প্রেসক্রিপশন হয়ে যাবে। ফলে বুঝতে পারছেন হোমিওপ্যাথির ক্ষেত্রে গুণগত মানের কিন্তু অস্বাভাবিক গুরুত্ব আছে। আমরা যদি সেই সিচুয়েশনটা যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা পেশেন্টের আমরা সর্বনাশ করে ফেলবো। এবং আজকাল দেখুন, আপনি দেখবেন একটা ওষুধ দিলেন, তাকে সাইকোটিক সিমটম চলে গেল, চলে যাওয়ার পর কি হচ্ছে, এই যে এখন তো একটা চল হয়েছে যে 50 মিলিসিমাল শেষ আমরা 50 মিলিসিমাল দেবো, একদিক দিয়ে ভালো হয়েছে। 50 মিলিসিমাল হলে পরে মাদার ফাদার দেবে না, আবার যারা দেবে দেবে সেটা অন্য কথা, সাধারণত দেয় না। এবার 50 মিলিসিমাল যে দিচ্ছে এখানে, দেখুন এখানে 50 মিলিসিমাল কি বলছে, না ওই একটা ওষুধ আমি ক্রমশ উচ্চ শক্তিতে ধীরে ধীরে তাকে খাইয়ে যাব যতক্ষণ না বৃদ্ধি হবে। আজকেই আমি লিখেছি এটার পক্ষে বিপক্ষে আমি লিখেছি, পক্ষেও আছে বিপক্ষেও আছে। যতক্ষণ না বৃদ্ধি হবে ততক্ষণ আমি ছাড়বো না। এই বৃদ্ধিটা সাধারণত হ্যানিম্যান কি বলছেন, না এই বৃদ্ধিটা হচ্ছে একদম আরোগ্যের ঠিক আগে হবে, হ্যানিম্যান বলেছেন। এটা কতটা সত্য? এটা যেমন সত্য বটে আবার অসত্যও বটে, দুটোই ঘটনা। বলুন দেখিনি, আজকাল একটা ওষুধে, একটা অ্যান্টিমায়োসিস ওষুধে কটা রোগী আপনি সারাতে পেরেছেন কমপ্লিট? অথবা যা যা সিমটম এসেছিল সেটাকেই কমপ্লিট ধরি আমি, যদি ধরি আমি কটা সারাতে পেরেছি? সত্যি কি ততগুলো সারাতে পেরেছি আমরা? পারি না। পরে আমি একটা অ্যান্টিসাইকোটিক দিলাম, পরবর্তীকালে তার শরিক সিমটম আসলো, অ্যান্টিশরিক দিলাম, পরবর্তীকালে আবার সিপিলিটিক আসলো, অ্যান্টিসিপিলিটিক দিলাম, এইভাবে তো জিগজ্যাগ হইতে চলছে। তাহলে এই যে হ্যানিম্যান কথাটা বলেছেন যে আরোগ্যের ঠিক আগে গিয়ে ওই 161 নম্বর 6th এডিশন, 5th এডিশনের সঙ্গে 6th এডিশন কম্পেয়ার করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আরোগ্যটা কখন হবে? এই তো একটার পর একটা তো ফেজ উঠে আসছে। কমপ্লিকেটেড কেসের ক্ষেত্রে একটার পর একটা, যেমন সেই রুটি যেমন একটা একটা করে তুলে তুলে গুনতে হয়, হ্যাঁ, ওই তুলে তুলে এখানে একটার পর একটা উঠে আসছে। তো এবার কখন কোনটা আসবে সেটা দেখে আমাকে ওষুধ দিতে হবে। তাহলে এই যে অ্যাগ্রাভেশনের কথাটা বলছেন আরোগ্যের আগে হ্যানিম্যান, এটা যদি না দেখা দেয় তাহলে সে দিয়েই যাবে, দিয়েই যাবে, দিয়েই যাবে। এবং আমার খুব ভাগ্যবান, আমি ডক্টর কেশি দাসকে প্রণাম জানাই। আমি প্রচুর ওষুধ কিনেছিলাম 50 মিলিসিমাল ব্যবহার করবো বলে। স্যার কথা প্রসঙ্গে একদিন খুব, সেদিন ছেলে পেলে অতটা ছিল না,
এবং উনি ছেলে পেলে না থাকলে, কম ছেলে থাকলে ওনার এক্সপিরিয়েন্সের গল্প অনেক কিছু বলে, রুগী কম থাকে বলেন উনি। তিনি তখন একটা আমাকে বলে, দেখ বাবা, আমি স্যার এত কিনেছি, এবার আমি এটাও এটাও বাবা শোন, তোরা সব নতুন প্র্যাকটিস করছিস তো, তোরা আগে এই সেন্টিসিমাল স্কেলটা প্র্যাকটিস কর। এখানে তো একটা ডোজ দিয়ে থেমে যাবি কি দুটো ডোজ দিয়ে থেমে যাবি, বেশি তো করবি না তুই, কিন্তু ওখানে একটার পর একটা দিয়ে যাবি। আমি অনেক ধাক্কা খেয়েছি, স্যার সেই ধাক্কাগুলোর কথা পরে বলতে শুরু করলেন, পরবর্তীকে আমরা দেখেওছি। তা এই যে ধাক্কাটা যে খেলাম, স্যার বলছেন যে আগে দক্ষ মেডিসিন সিলেকশন, ওখানে অ্যানিম্যান পরপর দিতে বলেছেন। কোন ক্ষেত্রে? উনি বলছে সুনির্বাচিত ওষুধ। হ্যানিম্যান সুনির্বাচিত ওষুধ উনি বলার অধিকারী, তুই আমি কি বলার অধিকারী? আমরা তো ফলো আপ দেখে বলবো যে সুনির্বাচিত হয়েছে কি হয়। তাহলে আমি পরপর যে দিয়ে যাব, আমি বুঝবো কবে সুনির্বাচিত হয়েছে আর যদি ভুল সিলেকশন হয়? এই জন্য বাবা আগে পাকা হয়, তারপর 50 করবে। এবং মজার ব্যাপারটা কোথায় হচ্ছে যে হ্যানিম্যান এখানেও 50 সহিষ্ণু অসহিষ্ণুদের ক্ষেত্রে বলেছেন। সহিষ্ণু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু উনি রিপিটেড ডোজের কথা বলেছেন, আর অসহিষ্ণুদের ক্ষেত্রে তিনি কি বলছেন, সেখানে খুব সাবধানে দিতে হবে, খুব অল্প দিতে হবে এবং দিতে হবে সুটেবল ইন্টারভাল। সুটেবল ইন্টারভাল কথা একটা ফুটনোটে আছে কোন একটা জায়গায়, সুটেবল ইন্টারভাল তাকে রিপিট করতে বলেছেন, অ্যানিম্যান এই কথাটা বলেছেন। তাহলে এই যে পেশেন্টটাকে সুটেবল ইন্টারভ্যালে যে দেওয়ার কথাটা বলেছেন, কেন? অ্যানিম্যান ওখানে বলছে লাস্টে অ্যাগ্রাভেশন হবে আরোগ্যের জন্য। আমার তো একটা সোরাইসিসের একটা পেশেন্ট, প্রায় মাস 6 হতে চললো, তাকে আমি যতদূর মনে পড়ছে মেডোরিনাম 0, মানে তাও দানা দিয়েছি, তাও তো অ্যানিম্যান দানার কথা তো বলেন নাই। এটা হচ্ছে 5th এডিশনের নিয়ম অনুসারে দানা দিয়েছি, দানা তাও আমি ক্রাশ করে দিয়েছি, ক্রাশ করে করে দিয়েছি, তাতেও তার অ্যাগ্রাভেশন হয়েছে। অ্যাগ্রাভেশন মানে প্রায় 1.5 মাস প্রচন্ড কষ্ট পেয়েছে। আমি বলেছি যে কষ্ট সহ্য করতে, গোটা গায়ে তার সোরাইসিসে ভর্তি, কাপড় দিয়ে ঢেকে রাখতে পারছে। তা 1.5 মাস খুব ভুগ, আমি তাকে বললাম দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে, নাহলে আমি কিচ্ছু করতে পারবো না। সব ডাক্তারই তো কিছুই করতে পারলো না, দেখুন যদি পারেন আপনি। এই যে পেশেন্টটা যেটা 1.5 মাস পর থেকে তার ইমপ্রুভ হতে শুরু করলো, গতকাল আমাকে ফোন করেছিল একজন যে শনিবারে আসতে পারবে কিনা একটু জানাবে, নাহলে পুজোর পরে আসবে। কেমন আছে? বলে আগের থেকে অনেক ভালো আছে। তাহলে এবার দেখুন, এই যে হ্যানিম্যান বলছেন যখন আরোগ্যের সূচনা হবে তার আগে একটা অ্যাগ্রাভেশন। আমি তো তাকে একটা ডোজ দিয়েছি, আমি তো দুটো দিইনি, এটা দেখার সুযোগ কোথায় আমার? তাহলে আগেই আমাকে আন্দাজ করতে হবে যে এই পেশেন্টটা এরকম হতে পারে। তাহলে কোন কোন পেশেন্টের ক্ষেত্রে এরকম অ্যাগ্রাভেশন হতে পারে? এই ক্ষেত্রে প্র্যাকটিস অফ মেডিসিন বা প্যাথোলজি নলেজ দরকার, এক্সপিরিয়েন্স দরকার, এবং রোগীর কি অবস্থায় আছে এটা দেখা দরকার। হ্যানিম্যান তাহলে কি বলেছেন আবার মনে করে দিই, সহিষ্ণু পেশেন্টের ক্ষেত্রে রিপিটেশনের কথাটা বলেছেন, অসহিষ্ণু পেশেন্টের ক্ষেত্রে সাবধান হতে বলেছে। বর্তমান যুগে অসহিষ্ণু পেশেন্টই বেশি, তাহলে আমি কি করে রিপিটেশন করবেন? কি করে রিপিটেশন করবেন? আমার কেশিদাস আমাদের তখনই সাবধান করেছেন, দেখিয়েছেন, পরবর্তীকালে আমরা তার চ্যারিটেবলে প্র্যাকটিসও করেছি সেইভাবে। আমার উপর নির্দেশ দেওয়া ছিল 4টে ডোজ দিবি তুই। কার উপর নির্দেশ? আমার উপরে নির্দেশগুলো পাল্টাতো মাঝে মাঝে। প্রথমে আমাকে বলে তুই একটা দানা দিবি, দিয়ে তার প্রেসক্রিপশন খেয়াল করবি কি হচ্ছে। কেউ 4টে, কেউ 8টে, কেউ 16টা করে দেখ। আমি ওনার এক্সপিরিয়েন্স গল্প বলার পর তুই করে দেখ আগে চ্যারিটিকে কি দাঁড়ায় দেখ। আমরা দেখলাম ভালো যেমন হয়েছে, যেখানে খারাপ হচ্ছে সেখানে অবস্থা খারাপ করে দিচ্ছে আমাদের। মানে বুঝতেই পারছেন যে এই যে পরপর দেওয়ার যে একটা বাতিক চলছে, এটা কপাল ভালো যে এই মেডিসিন গুলো প্যালিয়েশন আর সাপ্রেসিভ মেথডে কাজ করছে। কারণ একটা সোজা কথা বলে দেখুন, এটা তো আপনারা সবাই মানবেন যে একটা রোগ আরোগ্য হতে গেলে রোগ শক্তি থেকে ওষুধের শক্তি বেশি হতে হয়। তো ওষুধের শক্তি যদি রোগ শক্তির থেকে বেশি হয়, তাহলে তো একটা অ্যাগ্রাভেশন কোনো না কোনো সময় আসবে। সেটা অ্যানিমেল লাস্টে বলেছেন, আমরা বলছি ফার্স্টেও আসতে পারে। আমি যে ফার্স্টে দেখলাম, আমি যা দেখলাম তাকে তো অস্বীকার করতে পারবো না। তার ফলে যখনই আসতে বাধ্য সে, তার যে পেশেন্টের একটা সিমিলিমার প্রেসক্রিপশন হলো, তার কোনো অ্যাগ্রাভেশনের, বহু লোক এই কথা বলেন অ্যাগ্রাভেশনই হলো না,
এটা কি করে সে আরোগ্যটা হবে? আরোগ্যের তো প্রথম কথাটাই হচ্ছে যে উইকার ডায়নামিক্স অ্যাফেকশন ইজ পার্মানেন্টলি এক্সটিংগুইশড বাই স্ট্রঙ্গার ওয়ান। রোগ শক্তি রোগ শক্তির থেকে ওষুধ শক্তি তার থেকে স্ট্রঙ্গারও হতে হবে, শক্তিশালী হতে হবে, তবে সারবে। তাহলে এখানে কি হলো? এখানে কি সত্যি হয়েছে? চারিদিকে এইগুলো দেখতে পাবেন, চারিদিকে দেখতে পাবেন। আমি ভেবে পাই না যে ইয়ের মতন কেলে স্কিন ডিজিজের যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে সোরাইসিসেরও স্কিন ডিজিজ, ডেলি খাই যাচ্ছি পরপর, কিছু হচ্ছে না। আমি তো তার যে বলছি, আমি তো দেখলেই আতঙ্কগ্রস্ত, এমনি স্কিন ডিজিজকে আমি ভয় পাই। তা এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে আপনারা কিন্তু প্রভাবিত হবেন না, এখানে হ্যানিম্যানের কথাগুলো বোঝার চেষ্টা করুন, হ্যানিম্যান কি বলতে চাইছে। এবং এইটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আগামী দিনে আপনাদের হাত থেকে অনেক ভালো ভালো রোগী আরোগ্য হবে আপনাদের হাতে। এইটুকু প্রার্থনা বা এইটুকু কামনা করে আজকের বক্তব্য শেষ করলাম। কারো যদি কোনো যোগ করা থাকে আগে যোগ করে নিন, আর না হলে প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা আলোচনা উপহার পেলাম। খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জায়গা স্যার তুলে ধরেছেন। আমাদের ক্রনিক ডিজিজ না পড়লে হোমিওপ্যাথি থেকে বঞ্চিত হয়ে যাব। আচ্ছা স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন পার্থ প্রদীপ চৌধুরী স্যার। স্যারকে আমি ডেকে নিচ্ছি, স্যার কিছু বলার জন্য। ধন্যবাদ দিবেন, ওনাকে অনেক ধন্যবাদ যারা উপস্থিত রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যোগ করার বিশেষ কিছুই নেই, আসলে বিষয় হচ্ছে যে হ্যানিম্যানের যুগ আর এই যুগ তো অনেক তফাৎ, এখন অনেক কমপ্লিকেটেড। হ্যানিম্যান সত্যি তো সেই সময়তে এত মিক্সড ম্যাথমেটিকের যে এরাটা সেই সময় ছিল না। এমনকি জে এন কাঞ্জিলালও এই কথা বলছেন যে তার আর্লি লাইফ প্র্যাকটিস লাইফে যত সহজভাবে তিনি একটা ভালো প্রেসক্রিপশন করতে পারতেন, সফল প্রেসক্রিপশন করতে পারতেন এবং জটিলতা কাটাতে পারতেন, ভালো হয় রুগীরা। আমরাও আমাদের প্র্যাকটিসে তাই দেখেছি, অমরেরও নিশ্চয়ই সেই অভিজ্ঞতা আছে। কিন্তু আজকের দিনে জটিলতা অনেক বেশি। ও তো ভ্যাকসিনেশনের কথা বললই। এই যে মিক্সড মায়াজম, আমরা তো জানি একটা সার্জারি করার পরে সেখানেও কিন্তু ওই সাইকোসিস মায়াজম ডেভেলপ করে। এবং এখনকার দিনে এই শহর কেন্দ্রিক যত সব দেখবেন ওই বাচ্চা হচ্ছে সবার পেট কেটে হচ্ছে, একটা অ্যাপেন্ডিসাইটিস হলে পরে কেটে ফেলছে বিভিন্নভাবে। তারপরে ধরুন এই বিভিন্ন রকমের যে রেডিয়েশন চলছে, বারবার আলট্রাসোনোগ্রাফি, এইসব যা কিছু এক্স রে সবকিছুই চলছে। তা সেই সবগুলো নিয়ে তো আজকে সত্যি তো আমরা একটা মারাত্মক সেই বারুদের স্তূপের মধ্যে বাস করছি। তারপরে আজকের লাইফ বলুন, আজকে সোসাইটি বলুন, রাজনীতি বলুন, এই আমরা আর্লি লাইফে যে রাজনীতি দেখেছি আর আজকে দিয়েছে, এখানে প্রতিনিয়ত এই সাপ্রেশন কত রকম ভাবে হয়। ন্যাচারাল সাপ্রেশন, ঠান্ডায় গরমে, ইমোশনাল সাপ্রেশন, বিভিন্ন ভাবে সেই বাচ্চা থেকে বুড়ো অব্দি সকলেরই। তাহলে একটা ভালো প্রেসক্রিপশন করলেই তো হবে না। সোসাইটির মধ্যে তো বাস করছি না, সমস্ত খাদ্য খাদ্য খাচ্ছি, তাহলে এই জল, এই বাতাস, এই খাদ্য, এই সমাজ, হ্যাঁ, তারপরে ইকোনমিক এই স্ট্যাটাস, সবকিছু নিয়ে আমরা যে যুগে বাস করছি, সত্যি একটা বারুদের স্তূপে বাস করছি। এই সময় আমাদের কিন্তু খুব মুন্সিয়ানার সাথে এইগুলোকে খেয়াল করতে হবে। আচ্ছা, তাদের তো ধরুন সারাটা মানে জীবনই তাদের বাকি, তারাও নিশ্চয়ই এই অভিজ্ঞতায় লাভ করবেন। এখন যেটা দেখছেন পরবর্তীকালে দেখবেন যে আরো বেশি কমপ্লিকেশন হচ্ছে। কাজেই এখানে একটা কথা কি যে ডিওর ভাবে পাওয়া যায় না, যে মায়াজনটা সব কম্বিনেশন। মানে কি বলবো, ওই যে চাল আর ডালে মিশে রয়েছে এইরকম নয়, চাল কাঁকর মিশে রয়েছে এইরকম নয়। এখন ওইটা যদি সেদ্ধ করে দেওয়া যায়, ওই যে চাল আর ডালটাকে জলে দিয়ে, তখন আর তাকে সত্যি আলাদা করা যায় না। এখন মানে ওই রকম অবস্থায় যে ডায়াথিসিস গুলো যখন হয়, তখন কিন্তু
ওই দুটো মায়াজমের যে বন্ডিংটা তখন আর আলাদাভাবে ওই রকম ভাবে থাকে না, সেখানে কিন্তু একটা আলাদা ডায়াথেসিস তৈরি করে, ওই যে রোগ প্রবণতা, যেটা আমরা টিউবারকুলার ডায়াথেসিস বা ক্যান্সারাস ডায়াথেসিস যেগুলো তৈরি করছে। তবুও আমাদের ওই একটাই, যে যে মায়াজমের যেরকম সিমটোম্যাটোলজি রয়েছে আমরা পেশেন্ট, সেইটা আমাদের খেয়াল করতেই হবে এবং সেইভাবে আমাদের ইভ্যালুয়েশন করে এই জটিলতাটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে। যখন যেরকম আসবে সেই রকম ভাবে, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে একটা ওষুধ দেওয়ার পরে এই যে ওয়েট করা, এটা কিন্তু আমাদের শিখতে হবে। এবং ওষুধ যতক্ষণ কাজ করবে, এমনকি কাজ করতে করতে তখনও কিন্তু রিপিট করা যাবে না। হ্যাঁ, রিপিট করতে গেলেই কিন্তু একটা ব্লান্ডার হয়ে যাবে। ওই যে ফিটিমিলিসিমালের যে রিপিটেশনের কথা, আসলে ওই রকম নয়। একটা ওষুধ যখন কাজ করে তখন কিন্তু ওই রিপিটেশনটা করলেই গোলমাল হয়ে যাবে। ফিটিমিলিসিমাল স্কেলের ওষুধ আমরা তো শুধুমাত্র ড্রাই অন টান একটা পুরিয়া, শুধু তাই নয়, কখনো ক্রাশ করেও দিই, কখনো হয়তো জলে গুলে একদিন দুদিন দেওয়া হয়। হ্যাঁ, তবুও সেখানেও কি বিভৎস অ্যাগ্রাভেশন হয়। 200 বার 300 বার ওই যে গ্লাস পরিবর্তন করে সেখানেও মিনিমাম যার পরে তো অ্যাগ্রাভেশন দেখছি। তবুও তো আমরা কি করব, আমরা তো এইভাবেই তো আস্তে আস্তে ডেভেলপ করবে, আমরা এরকম ভাবে শিখছি। যাই হোক, তো আমার তো প্রত্যেকটা জায়গাটায় বিভিন্ন মানে অনেক বিস্তৃত ভাবে ব্যাখ্যা বোঝানোর চেষ্টা করেছে। আমরা তো প্রতিনিয়ত শিখছি এই মাধ্যমে। এই জন্য অমরকে বিশেষভাবে এবং এই হোমিও দর্পণ পরিবারকে, তার সাথে যারা উপস্থিত হয়েছেন এবং যারা এখানে বক্তব্য রাখে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। ধন্যবাদ স্যারকে, একটা সুন্দর সংযোজনের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এরপর প্রশ্ন নিয়ে নেব। আজকের যতটুকু আলোচনা হয়েছে তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনি ভিডিও ওপেন করে আছেন, মিনহাজ উদ্দিন, আপনি ভিডিও ওপেন করে আছেন, ওটা বন্ধ রাখুন। ঠিক আছে। আচ্ছা, আমি লাস্টে আরেকটা কথা বলে দিই, যেটা কৃষিদাসের গল্প তো বললাম আমি আমার গুরু, ওই ফিফটিমিলিসিমাল বলছে দক্ষ হয়ে তারপরে প্র্যাকটিস করবি। আরেকটা কথা মনে রাখবেন, ফিফটিমিলিসিমাল কিন্তু আরো সূক্ষ্ম তো সেন্টিসিমালের থেকে। এবং হ্যানিম্যানের উদ্দেশ্য, এই ফিফটিমিলিসিমাল আবিষ্কারের উদ্দেশ্য দ্রুত আরোগ্য করা। আচ্ছা বলুন দেখিনি ভাই, আপনি যদি আপনার ধরুন বাড়িতে, একটা সোজা উদাহরণ দেবো, ধরুন বাড়িতে একটা অসুবিধা হয়েছে, বিপদ হয়েছে, তখন আমি গাড়িটা নিয়ে কি করবেন? গাড়িটা নিয়ে আপনি দ্রুত ধরুন হাসপাতালে যেতে হবে, দ্রুত অনেকটা দূরে হাসপাতাল, দ্রুত আপনি যাবেন। এবং সেই দ্রুত যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কেন আছে? সবাইকে সতর্ক করে দেবে যাতে সবাই সরে যায়, সেই জন্য আপনি দ্রুত যাচ্ছেন। ধরুন অ্যাম্বুলেন্সকে পেলেন না, এমনি ট্যাক্সি পেলেন, তখন দ্রুত যেতে গেলে তার ড্রাইভারটা যদি খুব দক্ষ না হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ফলে ওই জন্যই বলছি যে ফিফটিমিলিসিমাল ব্যবহার করতে গেলে আগে আপনাকে দক্ষ হতে হবে এবং সতর্ক হতে হবে। দক্ষতার সঙ্গে সতর্কতা যদি থাকে তাহলে ঠিক সে তাড়াতাড়ি নিয়ে পৌঁছে দেবে, নাহলে সে পৌঁছতে পারবে না। তাহলে আমাদের এই দক্ষতাটা অর্জন আগে করতে হবে, তবে এটা হবে। আমি কিন্তু স্যারের এক কথায় ছেড়ে দিয়েছি, আমি প্র্যাকটিস করিনি। আমার তখন তো টিউশনই করা পয়সা, বহুত কষ্টের পয়সা, তাও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কি হাত তুলেছে? কল্যাণ হাত তুলেছেন আচ্ছা, একজন, বলুন। কল্যাণ দা, হ্যাঁ হাত তুলেছে, প্রশ্ন করুন। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার স্যার। বলছি, স্বামী স্ত্রীর হ্যাঁ মধ্যে বলুন। যদি কেউ সাইকোটিক হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ সাইকোটিক হয়, তাহলে উম, আহ, চিকিৎসার মাধ্যমে, মানে একজনের থেকে তো আরেকজনের হতেই পারে, তো দেখা গেল চিকিৎসার মাধ্যমে কি এটা আরোগ্য হওয়া সম্ভব?
দুজনকেই করতে হবে, দুজনকে চিকিৎসা করতে হবে, হ্যাঁ সেক্সুয়াল কিন্তু কন্ট্রাক্ট আছে তো, হ্যাঁ 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 সেই জন্যই বলছি। দুজনকেই করতে হবে। তো সেটা কতদিন করতে হতে পারে আর কি ব্যাপারটা? এটা বলা মুশকিল। আমাকে হিস্ট্রিটা দেখতে হবে যে বিয়ের আগে সে কেমন ছিল, বিয়ের পর কেমন আছে। বিয়ের পর যদি দেখা যায় তার সাইকোটিক সিমটমের বৃদ্ধি হয়েছে, তাহলে বুঝতে হবে একজন সাইকোটিক আছে। তো সেটা হলে পরে তখন চিকিৎসাটা তাকেও করতে হবে, একেও করতে হবে, না হলে তো সারবে না। ওটা পরিষ্কার বলে দিতে হবে। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আচ্ছা, আছে? আর কোনো প্রশ্ন? কেউ প্রশ্ন করবেন? না হলে আমরা আলোচনা এখানে শেষ করব। না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, শ্যামল ব্যানার্জি স্যার হাত তুলেছেন। বলুন। হ্যাঁ স্যার, হ্যানিম্যান তো বলেছেন যে আর্টিফিশিয়াল ডিজিজ যেগুলো অ্যাক্টোজেনিক ডিজিজ আর কি, সেগুলো ভালো করা যায় না, ন্যাচারাল ডিজিজটা ভালো করা যায়। এও তো আমাদের একটা বিরাট প্রতিবন্ধকতা। না, ওটা ভালো করা যায় না এই কথা বলেনি, বলছে ডিফিকাল্ট টু কিওর, ডিফিকাল্ট টু কিওর সামহাট বোধ হয়, সামহাট ইজ ইজ ইনকিউরেবল, সামহাট না, বাংলাটা এরকম দাঁড়াবে যে এটাকে আরোগ্য করা খুব কঠিন, কিছু কিছু ক্ষেত্রে এটাকে আরোগ্য করা যাবে না। এইটা হচ্ছে বাংলা। হ্যাঁ, আবার ঠিক ইংরেজি বললেন যে ল্যাঙ্গুয়েজটা অল্প অল্প বয়স হয়, জীবনী শক্তি ভালো থাকে, এদের গ্রামে পাঠিয়ে দেওয়া যায়, এইসব মানে মুক্ত আবহাওয়ায় রাখা যায়, তাহলে এগুলো দীর্ঘদিন যাবৎ তারা যদি ওই গ্রামের বাতাস ফ্রেশ এয়ার সেবন করে, এটি করে, তাহলে হয়তো সম্ভব। শুনুন, কিন্তু এখনকার দিনে বাতাসে অত ক্ষতি করে না, ক্ষতি করে মানুষের মনের, বুঝলে? মনের ক্ষতি, সেটা মারাত্মক। আমরা তো প্রতি মুহূর্তে ক্ষতি করে চলেছি আমাদের শিশুদের, আমরা করে চলেছি না। সে তো বটেই। অনেক রাত হলো, কিন্তু আর বেশি ইয়ে করা যাবে না। আচ্ছা স্যার, রিপন স্যার হাত তুলেছেন। খুব ছোট করে স্যার একটা প্রশ্ন করুন স্যার।